ডক্টর ইউনূসের বিরুদ্ধে জনগণকে ভুল বুঝাচ্ছে মির্জা ফখরুল বিএনপি। আমরা বিএনপির এই প্রোপাগান্ডার জবাব দিব। একই সাথে আমরা বলতে চাই সরকার ও জনগণ ভালো আছে। বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্কারই সম্ভব না। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি। বহু ক্ষেত্রেই তাদের ইনঅ্যাকশন আছে, তারা কাজ করছে এটা মনে হয় না। কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খলা এবং অদক্ষতা খুব ছোট্ট একটা ক্ষেত্রে সম্প্রতি দেখলাম, এটা খুবই মর্মান্তিক। We'll be appealing this decision. It's a disgrace. আজ 20 জানুয়ারি শপথ গ্রহণের পর ট্রাম্প যে পুরো বিশ্বে ধর্মীয় জঙ্গিবাদ ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে তা ইতিমধ্যে তিনি তার বিভিন্ন সময়ের কথোপকথনে বুঝিয়ে দিয়েছেন। এবার কি তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের অ্যাকশনে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে জনগণকে ভুল বুঝাচ্ছে মির্জা ফখরুল বিএনপি। আমরা বিএনপির এই প্রোপাগান্ডার জবাব দিব। একই সাথে আমরা বলতে চাই সরকার ও জনগণ ভালো আছে। হ্যাঁ, ভালোর শেষ নেই, কিন্তু এই সময়ে অন্য কেউ থাকলে যা হতো তার চাইতে অবশ্যই জনগণ ভালো আছে। আমরা অবশ্যই চেষ্টা করব, সরকারের সমালোচনা করব, যাতে সরকার জনগণকে আরো ভালো রাখে, আরো শান্তিতে রাখে, আরো নিরাপদে রাখে এবং জনগণ যেন আরো কম দামে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। দর্শক, বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু এরা সংবাদ সম্মেলন করে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভুল তথ্য দিয়ে জনগণকে সংগঠিত করছে, সরকারকে চাপে রাখছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ভাষায় কথা বলতে পারেনি, এখন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ওই ভাষায় কথা বলছে, মানে আগের জাল মিটাচ্ছে। হ্যাঁ, এটা একটা ভালো দিক যে বিএনপি গণতন্ত্র এক্সারসাইজ করতে পারছে। বলুক, সরকারের সমালোচনার অধিকার রয়েছে, কিন্তু আমরা সরকারের পক্ষের লোক, এ কারণে আমরা জবাব দেব। শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বৃদ্ধিতে মানুষের ভোগান্তি বাড়বে বিএনপি। এর মানে এই যে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করা হয়েছে, বিএনপি এর বিরোধিতা করছে। ঠিক আছে, যদি এই ভ্যাট শুল্ক এটা প্রত্যাহার করানো যায় আমি খুশি, কোনো সমস্যা নেই। আমরাও বলি, নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র তারাও বলে এই ভ্যাট শুল্ক প্রত্যাহার করা হোক, সরকার ব্যয় মেটানোর জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হোক। এখন দেখেন, এখানে বিএনপি একটা ধান্দাবাজি দেখেন। বিএনপি কি আসলে জনগণের পক্ষে কিছু করছে? আওয়ামী লীগকে নির্বাচন জিকির, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, ৭২ সংবিধান রক্ষা করো, চুপ্পুকে রক্ষা করো, এর বাইরে বিএনপির কোনো কাজ আছে, অ্যাক্টিভিজম আছে? নেই। জনগণের পক্ষে বিএনপি কি করে? কিছুই করে না। দেখেন, এখন পর্যন্ত বিএনপি সরকারকে যে বিষয়ে বাধ্য করতে চেয়েছে প্রায় সবগুলোই হয়েছে। কি? বিএনপি সরকারকে বাধ্য করেছে যাতে চুপ্পুকে সরানো না হয়, চুপ্পুকে সরানো হয়নি। এর মানে বিএনপি পারে এই সরকারকে বাধ্য করতে। চুপ্পুর মতো বিতর্কিত লোককে বাঁচিয়ে দিয়েছে। বিএনপি চেয়েছে ৭২ সংবিধান যাতে বাতিল না হয়, ৭২ সংবিধান আছে, এখনো বাতিল হয়নি। এর মানে বিএনপি পারে এই সরকারকে বাধ্য করতে। বিএনপি চেয়েছে জুলাই ঘোষণাপত্র যাতে জারি না হয়, এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত বিএনপি জুলাই ঘোষণাপত্র ঠেকিয়ে দিতে পেরেছে। ৩১ ডিসেম্বর ঠেকিয়েছে, ১৫ জানুয়ারি ঠেকিয়েছে। বিএনপি পারে এই সরকারকে বাধ্য করতে পারে। এখন দ্রুত নির্বাচন চায়, এখন সেই সময় তো আর এখনো যায় নাই। বিএনপি পারে কিনা সেটা এখনো প্রমাণিত হয়নি। তো বিএনপি যা চায় এই সরকারকে বাধ্য করতে পারে। এই সরকার চালায় বেসিক্যালি বিএনপি, কারণ সরকার উপদেষ্টার বিএনপি পন্থী ওইভাবে বেশি একটা না হলেও আমলারা বা প্রশাসন, পুলিশ এগুলো বিএনপি পন্থী, বিএনপির পাঁচাটে এখন তারা বিএনপির কথা উঠে বসে। আইন বিভাগ সব জায়গায় বিএনপির নিয়ন্ত্রণে। বিএনপি যা চায় তা করতে পারে। ঠিক আছে, এখন এই যে শতাধিক পণ্যদের শুল্ক ও ভ্যাট বৃদ্ধি, এগুলো একটু প্রত্যাহার করতে বাধ্য করে দেখান না, সরকারকে বাধ্য করেন। যেরকম চুপ্পুকে রক্ষা করতে সরকারকে বাধ্য করেছেন, ওইরকম ভ্যাট শুল্ক প্রত্যাহার করিয়ে দেখান, একটু জনগণ একটু আরামে থাকুক। তা করবে না, এই সমালোচনা করবে, সংবাদ সম্মেলন করবে, এই পর্যন্তই।
কিন্তু জুলাই ঘোষণাপত্র ঠেকাতে প্রধান উপদেষ্টা বাসভবন দৌড়ে যেতে পেরেছে। তখন কিন্তু শুধু সংবাদ সম্মেলন না, একেবারে জরুরি ভিত্তিতে দেখা করে টেনিকস বন্ধ করতে হয়, বন্ধ করিয়ে ছেড়েছে। কিন্তু এই ভ্যাট শুল্ক একটু প্রত্যাহারটা এইভাবে করেন, জরুরি ভিত্তিতে একটু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেন যে না কালকের মধ্যেই করতে হবে, নাহলে কিন্তু খবর আছে। যেরকম 72 সংবিধানের বিষয়ে আপনারা সিরিয়াস ছিলেন, চুপুর বিষয়ে সিরিয়াস ছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই প্রশ্নটা যেরকম সিরিয়াস, এরকম একটু সিরিয়াস হয়ে ভ্যাট শুল্কটা একটু প্রত্যাহার করে দেখেন, তা করবেন না। এর মানে জনগণের পক্ষে রাজনীতি বিএনপি করে না। এবার আসি বিএনপি একটু জবাব দেয় যে তারা কি প্রপাগান্ডা করে চালাচ্ছে। বছরের মাঝামাঝি ভ্যাট ও শুল্ক বাড়ানোতে জনগণের উপর চাপ বাড়বে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জনগণের উপর চাপ বাড়বে না, কারণ যেসব পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে এটা বেশিরভাগই একটু উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের সাথে রিলেটেড, একেবারে মার্জিনালাইজড ক্লাস অফ পিপুলের সাথে রিলেটেড নয়। যেমন বিমানের ভাড়া কিংবা ভালো রেস্টুরেন্টে খাওয়া, তো এগুলো তো যারা অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য, একবার প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর উপর প্রভাব পড়ার কথা নয়। সরকার কিন্তু চলতে হবে এবং সরকারের উপর তেমন এবং আরো নানান বিষয় যেটা চাপটা পড়বে ব্যবসায়ীদের উপর, জনগণের উপর নয়, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু বিএনপি বলছে জনগণের উপর। তো এখানে দেখেন বিএনপি কিভাবে ভুল বোঝাচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ঠিক আছে, জনগণের উপর চাপ বাড়বে কি বাড়বে না, ব্যবসায়ীদের উপরে যদি চাপ না বাড়ে, সরকার যদি বিকল্প পদ্ধতিতে রাজস্ব আহরণ কিংবা সরকার ব্যয় মেটাতে পারে, অবশ্যই এটা বেস্ট। এই জন্য বিএনপি যদি চাপ দিয়ে এই শুল্ক ভ্যাট প্রত্যাহার করাতে পারে, আমরা বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু ওই কাজ বিএনপি করতে যাবে না। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝামাঝি ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে জনগণের উপর চরম চাপ বাড়বে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন। বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করবে কিভাবে মোকাবিলা করবে? আপনারা তো অসহযোগিতা করছেন, আপনারা চান দ্রুত নির্বাচন, আর কিছু চান না। চ্যালেঞ্জ মোকাবিলা করবে কিভাবে? সবাই মিলে সহযোগিতা করলে সম্ভব ছিল। ফখরুল বলেন, চলমান অর্থনৈতিক সংকট চলাকালে 100টি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার, জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়বে। তো বিএনপি এরকম অনেক কিছু বলে, দিন শেষে ওটা শরিক হয়। এই যে সেনাবাহিনী তাদেরকে মাঠে নামানো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়, বিষয়ে বিএনপি বলেছিল না যে এই হবে সে কিছু হয়েছে, হয়নি। তারপরও ভ্যাট প্রত্যাহার করাতে পারলে ভালো, কিন্তু ভ্যাট প্রত্যাহার না করলে একেবারে জনগণ শেষ হয়ে যায়, বিষয়টা এরকম নয়। আর বিএনপি ক্ষমতা থাকলে কি করতো? তখন হাজার হাজার মানুষ না খেয়ে মরতো, এটা আমার বিশ্লেষণ। কারণ 2006 সালে দ্রব্যমূল্যে কি ঊর্ধ্বগতি হয়েছিল বিএনপির চুরি বাটপাড়ির কারণে, জনগণ জানে। বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেট মেটাতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে কার্যত অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল, যা জনগণের উপর চরম চাপ হবে। আচ্ছা, বিকল্প কি? এইসব জায়গায় সরকারকে তো চলতে হবে। এই সব ভ্যাট শুল্ক না বাড়িয়ে অন্য কোন জায়গা থেকে টাকা উত্তোলন করা যেত? একটু আপনার বিকল্প দেখান। এই সংবাদ সম্মেলনে বিকল্প কোনো পদ্ধতি প্রেসক্রাইব করা হয়নি, শুধু কোনো ধরনের রেফারেন্স নাই, থিওরি নেই, আন্দাজে বলে দিয়েছে চাপ বাড়বে। এগুলো ভুল বোঝাচ্ছে জনগণকে। অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় থাকলে কি করত? দর্শক, টাকা ছাপানো এটা বাধ্য হয়ে করেছে, নাহলে অনেক ব্যাংক বন্ধ হয়ে যেত বা ঝামেলা হতো। টাকা ছাপানো এটা যে একেবারে ভালো সিদ্ধান্ত তা না, তবে মন্দের ভালো। আর মূল্যস্ফীতি এটা অন্য কেউ ক্ষমতা থাকলে ভয়ানক পর্যায়ে যেত। ডক্টর ইউনূস সরকার নানান এইড বা নানান ভাবে এটাকে মোটামুটি একটু কন্ট্রোলে রেখেছেন। আর এখন তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইভাবে নেই। বিএনপি বলছে নাবিশ্বাস উঠেছে, জনগণ খেতে পারছে না, না খেয়ে থাকছে, দুবেলা ভাত খেতে পারছে না। এগুলো মিথ্যে কথা। জনগণ এভাবে এত খারাপ নেই যে দুবেলা ভাত খেতে পারছে না, এটা বিএনপি প্রপাগান্ডা ছড়াচ্ছে। তিনি মানে এতে দেশের অর্থনীতির মূল্যস্ফীতি বাড়বে, বর্তমান উচ্চমূল্যের জ্বালানি খরচ আরো বাড়বে, সেই সঙ্গে বাড়বে দৈনন্দিন জীবনের সমস্ত খরচ, যা জনগণের নাবিশ্বাস উঠবে। তিনি বলছেন জনগণ নাবিশ্বাস উঠবে, আর বিএনপি জনগণের কথা বলছেন জনগণ দুবেলা ভাত খেতে পারে না, মিথ্যা কথা। আমির খসরু বলছেন জনগণের উপর করো ভ্যাট চাপিয়ে দেওয়ার অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। ঠিক আছে, তাহলে সেটা তো দিবেই, খরচ কমিয়েছেও। উপদেশটা অনেক কম, প্রত্যেক মন্ত্রণালয়ে একজন উপদেশটা দিলে তো খরচ অনেক বেড়ে যেত, কিন্তু না, খরচ তো কম। তো এই জন্য দর্শক বলবো যে বিএনপি একটু সরকারের সাথে স্পেশাল বৈঠক করে বাধ্য করুক না, দেখি, তা আর করবেন না। কিন্তু তাদের স্বার্থের ক্ষেত্রে হলে দৌড়ে যেত সরকারের কাছে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর জন্য হলে দৌড়ে যেত। তো এখানে তিনি বলছেন যে বিভিন্ন অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে 20% খরচ কমানো সম্ভব। সেখানে 60,000 কোটি টাকা সাশ্রয় হতে পারে, বাজেটের মাধ্যমে 1 কোটি টাকা সাশ্রয় করা যাবে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকারের আন্তর্জাতিক মহল ভাবমূর্তির কারণে সব আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্য এগিয়ে আসছে।
তাই আইএমএফ থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে, অনেকটা করেছে। এটা হচ্ছে, যাই হোক দর্শক, বিএনপি আন্তরিক না, আন্তরিক থাকলে তারা সরকারের সাথে স্পেশাল বৈঠক করে একটু এই ভ্যাটটা প্রত্যাহার করে দেখাক না। অতএব দর্শক, আমাদের স্ট্যান্সটা আপনাদেরকে ক্লারিফাই করি। বিএনপির প্রপাগান্ডার জবাব দিলাম, কিন্তু এর অর্থ এই নয় যে এই যে ভ্যাট শুল্কের পক্ষে আমরা, নেভার। এর পক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু আমাদের কথা এটাই যে সরকারকে চলতে হবে। তবে সরকারের আর্থিক খাত, আয়ের উৎস, এগুলি সম্পর্কে যাদের জ্ঞান আছে বা ইকোনমিক্স যারা বুঝেন, তারা এটা নিয়ে অতটা সিরিয়াস হবেন না। তবে হ্যাঁ, আমাদের অবস্থান এটাই যে যদি এই ভ্যাট শুল্ক বাড়িয়ে যে পরিমাণ ইনকাম করার চেষ্টা সরকার করছে, তার বিকল্প কিছু করা যায়, দ্যাটস বেটার। চেষ্টা করতে হবে যে এভাবে ভ্যাট শুল্ক না বাড়িয়ে, এটা প্রভাব কতটুকু পড়বে কি পড়বে না এটাও বিশ্লেষণযোগ্য, আন্দাজে একেবারে বলা যায় না যে জনগণ না বিশ্বাস উঠবে না, কিন্তু তারপর কিছুটা প্রভাব যে পড়বে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ইটস বেটার দ্যাট বিকল্প আয়ের সোর্স খোঁজা, বৈদেশিক ঋণ বা অন্য কিছু, বা এই যে বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্কারই সম্ভব না। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না। স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে, কাদের কারণে এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে, তার বাপদাদার 14 গোষ্ঠীতে তার কল্পনায় ছিল না যে এরা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে। তারা তো চেয়ারে বসেছে এই ছাত্রছাত্রীগুলোর কারণে, তারা তাদেরকে বসিয়েছে। এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত। সংস্কারের নামে সময় নষ্ট কেন করছে? সংস্কারের নামে সময় নষ্ট করছে, ওই যে দেখেন মাঝে মাঝে, আপনি যেটা বলছেন, আমি ভিতরের খবর বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য 18 মাস বা এরকম একটা সময় বলেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভিতরে বলছে কিসের নির্বাচন, আর্মি সেনাবাহিনী কি বললো না বললো আমার তা মাথা ব্যথা না, আমি আমার মতো যখন প্রয়োজন হবে, যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব। মাইন্ড ইট। মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য, কিছু কি বলে ভিউয়ার বাড়বে, কিছু পয়সা বাড়বে। আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না, বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করব এই মোহাম্মদ ইউনূসের কথা। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা, কোনো সংস্কার হতে দিচ্ছে না, হবেও না। তাদের স্বপ্ন হচ্ছে আগামী 5 বছরের কোনো নির্বাচন হবে না। তারা বসে বসে লুটে পুটে খাবে, তাদের মতো এইসব বাইরের যাত্রা পার্টির লোকজন আনবে, এনে তাদের মতো একটা মন গড়া একটা সরকার তৈরি, তারা মনে করছে এভাবে যেতে পারবে। তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব, যে ভারতের 100% সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ, সেনা সকলের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু 16 বছরের পরে আর টিকতে পারে নাই, পালাতে হয়েছে। শাড়িটা পর্যন্ত ঠিকমতো পরে পালাতে পারে নাই। সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকি নিয়ে আসে, যাদেরকে বসিয়েছে, এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের। তো এই জন্য বলছি, এরা বুঝতে পারছে না। সবার আগে তো পালাবে হাসিনা, যেরকম দলবল ছেড়ে পালিয়েছে। জনগণ যখন এই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে, আস্তে আস্তে আসছে। আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস, হাসনাত এরা আমার কথা শুনছিল না, নাহিদ, আসিফ, তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে। এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে, তার 2 দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা। ওরা বুঝতে পারছে না, কারণ এরা হচ্ছে নাকে টিপ দিলে দুধ বেরোবে। এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই, দুনিয়ার কিছুই দেখে নাই এখনো। আর বাকি যারা বসেছে ওদের তো কিছুই নাই। তো এরা মনে করেছে তারা পিছনে থেকেও করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম। ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি, এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট, হাসিনা 16 বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে, কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে। এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে 16 মাসও লাগবে না আবার জাগতে। আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে। এরা তো এই উপদেষ্টা সরকারকে সমর্থন করবে না, যাদেরকে বসিয়ে রেখেছে এটা বাইরের লোক দেখানোর জন্য করবে। যদি জনগণ, ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে, তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে চড়াও করে বসবে, কোন সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত, আমি বলছি উইদিন আ মান্থ, 1 মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনূস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে, জনগণ ক্ষিপ্ত থেকে আরো ক্ষিপ্ত হবে। কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি, এবং আমার কোনো মন্ত্রিত্ব, আমার কোনো উপদেষ্টা, ঘোড়ার ডিম এসব কিছু চাই না, আমার হওয়ার প্রয়োজন নয়। আমাকে সেদে দিলেও আমি নিব না। তো কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে, সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পালাবে।
কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে 150 থেকে 60টা, তখন কিন্তু সারা পৃথিবী মিলে যুক্তরাষ্ট্র এবং ওনার পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু ওনাকে কোনো কিছু সাহায্য করতে পারে নাই। যেখানে এক যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসিনাকে দূরে থেকে ফেলে দিতে পারতো। কেন? সিআইএ দূরে থেকে একটা স্নাইপিং রাইফেল দিয়ে পৃথিবীর কত মানুষ ফেলে নাই? ফেলেছে তো। আমেরিকার অনুমতি নিয়েই ইসরায়েলের কি বলে এটাকে ইরানের কমান্ডারকে ফেলেছে না, হামাসের কমান্ডারকে ফেলেছে না, এখনো ফেলছে। হাসিনাকে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনারও প্রয়োজন ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বেষ্টনী থেকে, ভারতের কি বলে প্রভাব থেকে বের হয়ে যাক। সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগেই ফেলতে পারতো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু জেলে ভরানো হাসিনা, কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনূসকে বাড়ির উপর রাখবে, হুমকির উপর রাখবে। সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাবু হয়ে গিয়েছিল। সুতরাং আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন, কত বড় সাহসী এরা, তা আমরা জানি। 4-5 বছর ধরে বলে আসছি। আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো 4 বছর, 4.5 বছর আগের ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে, হাসিনা দেশ ছেড়ে পালাবে, ভারতে মূর্তি ভাঙা হবে, সবই হয়েছে দেশে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 1 মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা, খালি উপদেষ্টার রদবদল হচ্ছে, নায়ক নায়িকাদের, এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কত 4 নম্বর ওয়াইফের সাথে, আবার কিন্তু এই ফারুকের বউয়ের সাথে নাট্যকার ভাবে সম্পর্ক আছে, এদের কিন্তু আবার একটা সম্পর্ক আছে। তো সেই সব সম্পর্কের মাধ্যমেই কিন্তু এই আসিফ নজরুলরাই কিন্তু এইসব নট্টাঙ্কি যাত্রা পার্টির লোকজন দিয়ে কিন্তু উপদেষ্টায় বসেছে। আসিফ নজরুল হচ্ছে নাটের গুরু। আসিফ নজরুল নাটের গুরু, কিন্তু আপনার এখানে যদি ব্যর্থ হয় বা স্তরে স্তরে যে আওয়ামী লীগের লোকজন রেখে দিয়েছে, তো সেখানে এবং আওয়ামী লীগের লোকজনকে উপদেষ্টায় অন্তর্ভুক্ত করা আগেও হয়েছে, এখনো করানো হচ্ছে। এটা কি আওয়ামী লীগকে এক ধরনের ঠান্ডা রাখার জন্য বা আওয়ামী লীগকে এক ধরনের খুশি রাখার জন্য, বা ভারতের কোনো ইন্ধন আছে কিনা এটার পেছনে, আপনার কাছে জানতে চাই। আচ্ছা, উত্তরটা একটু অন্যভাবে দিই। আসল ভাবে বাংলাদেশের 2009 সালে বিডিআর হত্যা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের এই জাতির ইতিহাসে একটা অন্যতম মোড় পরিবর্তনকারী একটা ঘটনা, যার মাধ্যমে কি হয়েছে। 1 নাম্বার, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে। 2 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মানে কি, বিডিআর হত্যার বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্কারই সম্ভব না। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না। নিজের মুখে স্বীকার করেছে। ওনারই একজন উপদেষ্টা ওনাকে বলেছেন বিডিআর হত্যার বিচারটা শুরু করা উচিত। উনি বলেছেন না 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 বাবা, আমি এইসবের মধ্যে যাব না, এটা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসুক, তারা এটা করুক। তাহলে আপনি মুখ দিয়ে তো কি করবে, আর মুখ দিয়ে তো আমি সে কথাই বলছি, মুখ দিয়ে তো আমি জনতার সামনে আজে বাজে নোংরা কথা বলি না, বাট আড়ালে রাগে ক্ষোভে এগুলা শুনে নিজে বলে ফেলি। যে এই ধরনের একটা কথা বলতে পারে, তার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজের সম্মান নিয়ে ছেড়ে চলে যাওয়া উচিত। বিডিআর হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটা ঘটনা, এবং যার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমতা হারিয়েছে, এবং বাংলাদেশের মানুষ 16 বছর আগে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে হারিয়ে তারা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কিন্তু স্বৈরাচারকে সাহায্য করেছে এবং ভারতের কথায় উঠেছে বসেছে। কত বড় ধ্বংস হয়েছে আপনারা কতটুকু বুঝতে পারেন জানি না। আমি হারে উপলব্ধি করি, মানুষ তো উপলব্ধি করছে, কিন্তু আমি একজন প্রাক্তন সামরিক অফিসার হিসেবে হারে উপলব্ধি করি যে কোথায় আমার সেই অফিসারগুলা, যেই সেনাবাহিনীতে চাকরি করেছিলাম সেই সেনাবাহিনী এখন আর নেই, সব নষ্ট করে ফেলেছে। এমনভাবে নষ্ট করেছে, একদম করে রক্তের ডিএনএ চেঞ্জ করে ফেলেছে ওদের। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এদেরকে মানুষ করতে হলে আবার সেই বিএমএ থেকে মানুষ করতে হবে। উপরের ল্যাঙ্কে যারা ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল হয়ে গেছে, এদেরকে আর মানুষ করা যাবে না, কারণ এদের রক্ত পচে গেছে। সুতরাং এইটার জন্য একটা জাতীয় পরিবর্তনের প্রয়োজন, আর জাতীয় পরিবর্তনের এই প্রয়োজনটা বাংলাদেশের জনগণের, এই যে আহত ছাত্রছাত্রীরা চিকিৎসা পাচ্ছে না বা পাচ্ছে না,
দিচ্ছে না, দেওয়া হচ্ছে না। এই বদমাশগুলা যে স্বাস্থ্য উপদেষ্টা বলছে কলারটা ধরে রাস্তা না নিয়ে আসা উচিত। ইভেন ওদেরকে সেই পরিমাণ টাকাও দেওয়া হচ্ছে না যে ওরা যে চলবে, 3 মাস কিন্তু কম সময় না। আমি এক ছাত্র নেতাকে আমার কাছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, আমি তাকে একজনকে অনুরোধ করে আমি তাকে সিএমএইচ এর চিকিৎসার জন্য পাঠিয়েছি। কেন আমাকে সিএমএইচ তাকে পাঠাতে হবে চিকিৎসার জন্য? কেন এই স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে? কাদের কারণে এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে তার বাধ্য। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিশ্রম মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা ক্ষমতা যাওয়া থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্য ঘটেছে। আমাদের থেকে আমি আপনাদের যে ভিডিও ফুটেজগুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে পর্যায়ক্রমে দেখে আসি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি। বহু ক্ষেত্রেই তাদের ইনঅ্যাকশন আছে, তারা কাজ করছে এটা মনে হয় না। কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খলা এবং অদক্ষতা খুব ছোট্ট একটা ক্ষেত্রে সম্প্রতি দেখলাম, এটা খুবই মর্মান্তিক। আমি আমাদের যে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মত বিনিময়, সেটার বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। এবং যা ঘটেছে তার সাথে উপদেষ্টা জনাব মাহফুজ আলম জড়িত বা এই দায় তার কিনা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে 31 ডিসেম্বর হঠাৎ করে ঘটা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করলেন যে তারা কিছু একটা করতে যাচ্ছেন। পরে 31 ডিসেম্বর তারা এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, তারা তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন, তারা ঘোষণা করবেন এবং 72 সালের সংবিধানকে তারা বাতিল করবেন, কবর দেবেন, এরকম নানান কিছু। এবং এটা এই উৎসাহটা এমন পর্যায়ে গেছে যেটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে একজন উপদেষ্টা, আমি ভুল না করি এটা আসিফ মাহমুদ, তিনিও একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। সরকারে বসে তিনি এটা করতে পারেন কিনা, কারণ দুটো সংগঠন ওটা ডাক দিচ্ছে, এই প্রশ্ন আছে। কারণ এই সরকারটা কোনো দলীয় সরকার না, কিন্তু তারা এগুলো করেছে। পরবর্তীতে সরকার সেটা করতে দিল না এবং সরকার দাবি করলেন যে তারা নিজেরা এটা করবেন এবং রাইটলি তারা বলেছেন পরে তারা আসলে ফ্যাসিলিটেট করবেন, সবাইকে নিয়ে একসাথে করতে চান। আমি গতকাল আমাদের প্রধান উপদেষ্টা এই যে সর্বদলীয় বৈঠক হয়েছে এটা নিয়ে কেন বলছি এটা একটা ডিজাস্টার হয়েছে এবং আমি একেবারেই আশাবাদী নই এই ঘোষণাপত্র আরো ঠিকঠাক মতো হবে, সেই কথায় পরে আসছি। তো প্রধান উপদেষ্টা তার স্পিচে এই প্রেক্ষাপটটা বলেছেন, এই যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে সেই প্রোগ্রামে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল, তখন তিনি জানতে চেয়েছিলেন এবং জানার সাথে সাথে উনি খুবই চমৎকারভাবে রাইটলি উনি মনে করেছেন যে এভাবে তো এটা হতে পারে না। এবং এই হওয়া নিয়ে তার বক্তব্য ছিল সেটা হচ্ছে এই ঘোষণাপত্র 5 আগস্টে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হতে হবে। অর্থাৎ আমরা সবাই যখন ঐক্যবদ্ধভাবে কাজটা করেছি সেই ঐক্যবদ্ধভাবেই কাজটা করতে হবে। সুতরাং সব দল মত যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিল তাদেরকে নিয়ে তিনি কাজটা করাটাকেই সঠিক বলে মনে করেন। এবং আই রিপিট, উনি স্পষ্টভাবে বলেছেন যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দরকার হয় ঘোষণাপত্র হবে না। আমি শতভাগ একমত তার সাথে, কোন একটা খণ্ডিত কিছু অংশ, কারণ এই ঘোষণাপত্র দেওয়ানোর জন্য একটা তীব্র চেষ্টা আছে একটা অংশের মানুষ, বা অংশ বললে বড় বড় হয়, কয়েকজন মানুষের খুব সিরিয়াস চেষ্টা আছে এবং তাদের মতো করে প্রধান উপদেষ্টা যেভাবে করতে চাইছেন বা সরকার এখন যেভাবে করতে চাইছে আমি এটাকে একটা সঠিক পথ বলে মনে করি। এখানে সংবিধান বাতিল টাতিলের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ঘটলো সত্যিকার অর্থেই এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো এবং আমাদের 71 পর যেহেতু আমাদের প্রক্লেমেশন ছিল না, সেটা এর মধ্যে আমাদের একটা রাজনৈতিক জার্নি আছে এবং অবশ্যই 24 খুব সিগনিফিক্যান্ট একটা লড়াই, সেই লড়াইটার একটা ঘোষণাপত্র থাকা দরকার। কিন্তু এটা না থাকলে সরকার অবৈধ টাইপের আলাপ আছে, এগুলো নিয়েও কথা বলবো। এগুলো একেবারেই বাজে কথা, কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। যাই হোক, গতকাল যেভাবে এই সমাবেশ করার চেষ্টা করা হয়েছে, মানে সভা করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, নানা রকম আনসার্টেনিটি। সারাদিন দেখলাম যে বিএনপি সম্ভবত যাচ্ছে না, শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদ গেলেন, অন্যান্য দল জামায়াত গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারা গেছেন, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি আমি জোনায়েদ সাকিকে দেখলাম সেখানে, ইসলামিস্ট দলগুলোরও অনেকে গেছেন। তো এরকম সবাই যখন গেছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখেছি, রাশেদকে দেখেছি, মোটামুটি আমাদের এখানে শেখ হাসিনার বিরোধী লড়াইয়ে যারা ছিলেন প্রায় সবাই এই অনুষ্ঠানে গেছেন। এটা একটা অর্থহীন অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা খুব হাস্যকর। মানে একটা লিস্ট অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে বা পারে না,
এবং মানুষকে হিউমিলিয়েট করা, আমি এটাকেই সবচেয়ে বেশি আপত্তি করি এবং এটা অত্যন্ত অফেন্সিভ। এবং এর সাথে যদি জনাব মাহফুজ আলম জড়িত থাকেন, এটার দায় তাকে নিতে হবে। মাহফুজ আলমের কথা কেন বলছি, এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে, মানে আগের দিন পর্যন্ত প্রায় সব দল দাওয়াত পায়নি এবং আগের দিন তারা বেশ রাতে বা মানে গতকাল সকালে অনেকেই একটা মেসেজে দাওয়াত পেয়েছেন এবং সেটা জনাব মাহফুজ আলমের ফোন থেকে গেছে। এটাই নিউজ হিসেবে আমাদের সামনে এসেছে এবং সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এই বৈঠকে অনেকেই, এটাও আমরা নিশ্চয়ই জেনেছি। তার মানে এটা সঠিক কথা, মানে এইরকম একটা জাতীয় প্রোগ্রামে একটা টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে ইনভাইট করা হয়। এর চাইতেও বিভৎস ঘটনা ঘটেছে, আমি এটাকে বিভৎস শব্দটা ব্যবহার করছি, সিপিবির সাথে যা হয়েছে, মানে বাম গণতান্ত্রিক জোটের সাথে যা হয়েছে। সিপিবির রাজনীতি অনেকেই পছন্দ করেন না, না করতে পারেন, এবং সিপিবির সাথে কেউ কেউ শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে এক ধরনের ট্যাগ করার চেষ্টা করে। যদিও আমি অন্তত গত বেশ কয়েক বছরে দেখেছি সিপিবি খুব স্পষ্টভাবে, তারা তো নির্বাচনে যায়নি শেখ হাসিনার অধীনে এবং তারা তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না এই ধরনের আলাপ, বিশেষ করে সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি অনেকগুলো টকশো করেছি। আমরা একই টকশোতে বসে আমি তার এই ধরনের অবস্থান শেখ হাসিনার আমলের আগে অনেক দেখছি। তারপরও তাদের কিছু যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারি, কিন্তু একটা উদ্ভট কাণ্ড ঘটেছিল, আজকে এটার সাথে মনে হয় রিলেটেড হবে। কতগুলো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে অভ্যুত্থানের কিছুদিন পরই। এর মধ্যে বাসদ, সিপিবি এরাও ছিলেন, মানে তারা এদেরও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেছিলেন। মানে পরে তারা বলেছেন তাদের জায়গা থেকে এটা ভুল হয়েছে, কিন্তু এই ভুল হওয়ার কোনো কারণ আসলে আমি আজও খুঁজে পাইনি। এই ভুল কিভাবে হয়, এই নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হয়। যাই হোক, এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত ঘটনাচক্রে গতকাল অনুষ্ঠান হয়েছে, তার আগের দিন রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি একটা টক শোতে ছিলাম এবং সেখানে আমি জেনে খুব অবাক হয়েছিলাম তারা দাওয়াত পাননি এই অনুষ্ঠানে। তখন ফান করে বলছেন আপনারা তো নিষিদ্ধই হয়ে যেতে পারতেন। যাই হোক, ওনারা দাওয়াত পেয়েছেন, কিন্তু এই দাওয়াত যেটা হয়েছে এটা একটা ফাজলামো হয়েছে। আমি ফাজলামো শব্দটা কনসিয়াসলি ব্যবহার করছি। একটা সরকারের জায়গা থেকে একটা রাজনৈতিক দলের সাথে ফাজলামো না করা উচিত এবং এই ফাজলামোর জন্য সরকারকে দায় নিতে হবে। আমি একটু পড়ি জনাব রুহিন হোসেন প্রিন্স কি বলছেন। আজ 16 জানুয়ারি 2025 বেলা 1:29টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল 4 ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়, সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয়। আমরা জানতে পারি বৈঠকটি আগামীকাল নয়, আজ 16 ফেব্রুয়ারি বিকাল 4টায়। মানে একটা মেসেজ দিয়ে বলেছে আগামীকাল, তার মানে এটা হলো বুধবার দিয়ে বলেছে, বৃহস্পতিবারই দিয়ে বলেছে এটা আগামীকাল মানে শুক্রবার হবে, কিন্তু ঘটনাটা তা নয়। এইটা আসলে আপনার মানে একই দিন হওয়ার কথা, এই তথ্যটাও ভুল। এবং ওখানে ডেটটায় একটা মেসেজ দিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ হয় সেখানে সেই এই প্রক্লেমেশনের ডকুমেন্টটা দেওয়া হয়েছে, দিয়ে 4টায় মানে 2.5 ঘন্টার মধ্যে একটা প্রতিনিধি গিয়ে এই ব্যাপারে তাদের মত জানাতে বলা হয়েছে। আমরা খেয়াল করি মানুষকে কত হিউমিলিয়েট করা যায়। মানে এখন সরকারের গদিতে বসলে সবারই কি মাথা এমন হয় যে সবাইকে খুব তুচ্ছ মনে হয়, সবাই ফালতু লোক, সবাই প্রজা, আমি বিরাট সম্রাট হয়ে গেছি। ওখানে বসলেই মনে হয় যে কাউকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠিয়ে ইনভাইট করে ফেলতে পারি। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যারা মাহফুজ আলম এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি সম্ভবত হতেই পারেন, কারণ তিনি প্রধান উপদেষ্টা, এর আগে বিশেষ সহকারী ছিলেন। আমরা ধারণা করতে পারি তিনি যেহেতু কোনো পোর্টফোলিও পাননি, এই কথাটা আমি নিশ্চিত এখন আসলে তার দায়িত্ব কি, তার দায়িত্ব প্রধান উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা হতে পারে। আর খুব শোনা যায় তিনি নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করছেন। এই আলাপগুলো সামনে আসতে হবে। একটা সরকারি পজিশনে বসে তারা এই কাজটা করতে পারেন কিনা আমরা পরে কখনো এই আলোচনাগুলো করব, কিন্তু এই অনুষ্ঠানটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই হয়েছে। তার চাইতে আমি যদি তাকে বা সরকারকে প্রশ্ন করতে চাই, এই ডকুমেন্টটা পাবলিক না কেন? এর কিছু খসড়া আমি প্রথম আলোতে দেখলাম এসছে, সরিয়ে রাখি। এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা ছিল, শুধু রাজনৈতিক দল কেন এটা নিয়ে কথা বলবে? এবং এটা বহু আগে আসার কথা ছিল, আসেনি কেন? আমরা তো কথা বলতে পারতাম। আমরা একটু বুঝি টুঝি, এই সরকার মনে করে তারাই সবকিছু বলছে, উপদেষ্টারা মনে করেন তারাই সবকিছু বলছেন। এটা পাবলিক হবে, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে, তার মতো করে প্রত্যেকে তার অপিনিয়ন দেবে। এই গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক দল করে, একটা গণ অভ্যুত্থান, এটা 90 না। এরশাদ পতনের সাথে এই মুভমেন্টের একটা মূলগত পার্থক্য আছে। এরশাদ পতনটা গণ অভ্যুত্থান ছিল বলে আমি মনে করি না। জনগণ শেষে এসে প্রায় বিজয় নিশ্চিত হওয়ার পর নেমেছে। এরশাদ বিরোধী আন্দোলন ছিল পলিটিক্যাল দলগুলোর নেতৃত্বের আন্দোলন। ইভেন 69-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলি সেটারও নেতৃত্ব ছিল
মূলত রাজনৈতিক দল এবং তাদের অন্যতম সাধারণ মানুষ নেমেছিল এই মুভমেন্টে। সবাই ছিল, রাজনৈতিক দল, ছাত্ররা সামনে ছিলেন এবং সাধারণ আপামর মানুষ। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে চিনি যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন্ড নন, কিন্তু এই মুভমেন্টে নেমেছেন। তো জনগণ কেন এই তথ্যটা জানবে না? কেন কোথায় এক খাবলা দুই খাবলা খসড়া এসছে সেটা দেখতে হবে। সেটা প্রত্যেকের কথা বলা যায় গেছে। এই ঘোষণাপত্র খুব সহজ বা ছোট ব্যাপার নয়, কোনোভাবেই নয়। সেটা হয়নি, এটাও আরেক ব্যর্থতা। আর আজকে বৈঠকের পর আমরা বহু জায়গা থেকে বহু রকম অপিনিয়ন দেখলাম। বিএনপি এত পরে কেন হবে সেই প্রশ্ন জনাব সালাউদ্দিন আহমেদ করছেন। জামায়াতের পক্ষ থেকেও বিএনপির এরপর বলছে তারা একসাথে কাজ করবেন, জামায়াতও তাই বলেছে। উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে আমরা কথা বলতে দেখেছি, তিনি বলছেন যে সবাই একত্র হচ্ছে এবং তারা মোটামুটি অনেক দেরি না করে আবার অনেক দ্রুত না করে কাজ করবেন। কমিটি গঠন করার কথা হয়েছে, নতুন আরেকটা কমিটি এটা লিখবে। এই ঘোষণাপত্র লেখা খুব তুচ্ছ ব্যাপার না, এটা খুবই পরিকল্পিতভাবে লেখা দরকার, কারণ এটা নিয়ে সিরিয়াস ডিসপিউট অপেক্ষা করছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। সো এই যাবতীয় সবকিছু ঘটার পরে এখন আমরা তাহলে এই সভাটার দরকার কি ছিল? ব্যাপারটা অবস্থা দৃষ্টি এরকম মনে হতে পারে যে 15 তারিখের একটা আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারা যখন 31 তারিখ পারে নাই, তারপর তারা সেই আলটিমেটাম দিয়েছে, এর মধ্যে হতে হবে, তাহলে তারা নানান কর্মসূচি দেবে। সেই চাপেই কি সরকারকে এখানে একটা আইওয়াশ করতে হলো? কারণ এমনি কিছু হয় নাই। একটা ঘোষণাপত্র বিএনপির মহাসচিব 3 দিন আগে বলেছেন, তার 1 বা 2 দিন আগে তারা এটা পেয়েছেন। তো সেটা যদি 1-2 দিন আগে পেয়ে থাকেন, মানে 4-5 দিন একটা ঘোষণাপত্র পড়ে তার দলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়? এটা অনেক সিরিয়াস ব্যাপার। এবং তাই হলো, এখন সবাইকে আবার এসব ঠিকঠাক করে তাদের অপিনিয়ন ঠিক করে গিয়ে পরবর্তীতে বসতে বললো। তো তাহলে এই সভাটা কেন হলো? অহেতুক। যদি আমরা বলতে পারি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যোগাযোগ বা ইন্টারাকশন সামনাসামনি যে কোনো বাহানাই হোক, সেটা একটা পজিটিভ দিক আছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে মাঝে মাঝে আমি একা ফিল করি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম যখন হয়, আপনারা যখন আসেন, তখন আমি ভালো বোধ করি যে আমি একা নই, আমরা সবাই একসাথে আছি, একতাই আমাদের শক্তি, যেভাবে উনি বলেন আর কি সবসময়। তো তাহলে এটা কেন হলো? কোনো কারণ নেই। এই 15 তারিখে যে আলটিমেটাম, সেটা কি স্টুডেন্টদেরকে দিয়ে জিনিসগুলো করানো যেত না, যে থামানো? আর এই দায়িত্ব স্টুডেন্টদের, তারা এইসব করছেন কেন? তারা 31 তারিখ নিজেদের মতো ঘোষণা দিয়ে দেন, তারা 15 তারিখ না হলে আলটিমেটাম, তারপরে কর্মসূচি করবেন, এই করবেন, সেই করবেন। তারা কোলাবোরেট করতে পারেন, তারা সরকারে আছেন, তাদের উপদেষ্টারা আছেন, তাদের ছাত্র প্রতিনিধিরা আছেন, যারা প্রক্লেমেশনের জন্য স্টেটাস দেন, যারা এটা কোঅর্ডিনেট করেন, যারা দল তৈরি করছেন সরকারে বসে বসে, এই অভিযোগ আছে। তো তাদের সাথে নেগোশিয়েট করে এটা করা যায় না কেন? ইটস এ টোটাল মিসম্যাচ। মানে আমি বলবো যে এটা এত বাজে রকম ম্যানেজমেন্ট হয়েছে, এটা বাজে রকম ভাবে অদক্ষতা, অক্ষমতা, এবং সবচেয়ে জরুরি কথা, শুধু আমি সিপিবির কথা বলছি না, অন্যান্য অনেক দলকে আগের দিন রাতে দাওয়াত দেওয়া হয়েছে, 3-4 দিন সময় দিয়ে বলছে এটা পড়ে আসেন, এসে আপনার অপিনিয়ন বলেন। এগুলো হিউমিলিয়েট করা, মানে সরকারের কিছু মানুষ অন্তত নিজেদেরকে অনেক কিছু মনে করা শুরু করেছেন। বাংলাদেশে শেখ হাসিনাকে পতনতা থেকে খেদানো এই জন্য হয়নি। শেখ হাসিনা ঠিক এই কাজটা করতেন, এই কাজটা মানুষকে তুচ্ছ করা, মানুষকে তাচ্ছিল্য করা, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এটা। শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করতেন না। একই রকম প্রবণতা দেখছি এখানে সরকারের খুব। We'll be appealing this decision. It's a disgrace. আজ 20 জানুয়ারি শপথ গ্রহণের পর ট্রাম্প যে পুরো বিশ্বে ধর্মীয় জঙ্গিবাদ ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, তা ইতিমধ্যে তিনি তার বিভিন্ন সময়ের কথোপকথনে বুঝিয়ে দিয়েছেন। আর সে কারণেই ভয়ঙ্কর চিন্তার ভাঁজ জঙ্গিদের গডফাদার পাকিস্তান ও জঙ্গিপুত্র ইউনূসের। এরই মধ্যে ইউনূস তার মেয়েকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছেন এবং তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। শোনা যাচ্ছে ইউনূসের মেয়ে সুইজারল্যান্ড বা ফ্রান্সের সেফ হাউসে আছেন। তবে মেয়েকে সেফ হাউসে পাঠাতে পারলেও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত কোনোভাবেই ষড়যন্ত্রকারী ইউনূসকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিতে রাজি নয়। বিশ্বের বেশ কয়েকটি দেশে নিজের সেফ হাউস নিশ্চিত করার প্রস্তাব দিলেও এই মুহূর্তে ইউনূসকে আশ্রয় দিয়ে ট্রাম্পকে খেপানোর ঝুঁকি নিতে চাচ্ছে না অনেক দেশ, কারণ ভারত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ট্রাম্পেরও কিছু বোঝাপড়া আছে ইউনূসের সাথে। অবস্থা বেগতিক দেখে সবশেষে ষড়যন্ত্রকারী ইউনূস আশ্রয় চেয়েছে চীনের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চীন পুরো বিষয়টিকে গত কিছুদিন যাবৎ ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে সম্মত হয়েছে ইউনূসকে সেফ এক্সিট দেওয়ার জন্য। আর সে কারণেই ইউনূসকে আশ্বস্ত করেছে প্রয়োজনে বিশেষ বিমান পাঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকদের মতে চায়নার জন্য ইউনূসকে সেফ এক্সিট বা সেফ হাউস দেয়া এত সহজ হবে না। আর সে কারণেই দেশটি কিছুটা সময় নিচ্ছে, কারণ
চীনকেও আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রেখে এই উদ্যোগ নিতে হবে। অনেক বিশ্লেষকের মতে ইউনুসকে সেফ এক্সিটের বিষয়ে ভারত, যুক্তরাষ্ট্র ও শেখ হাসিনাকে চীনের সাথে সমঝোতায় আনতে ভূমিকা রাখতে পারে রাশিয়া। তাছাড়া চীন বিশ্বের বাকি পরাশক্তির সাথে দ্বন্দ্বে জড়িয়ে ইউনুসকে সেফ এক্সিট দিয়ে নিজেদের ব্যবসায়িক ক্ষতি করবে না। আর সে কারণে তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব অবাক করা ঘটনা করেছে তার মধ্যে কি হচ্ছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।